বহুদিন আগের কথা। সোনারগাঁও রাজ্যে বাদশাহ শিহাবুদ্দিন নামে এক বাদশাহ রাজত্ব করতেন। তার শাসন আমলে চারিদিকে সুখ ও সমৃদ্ধি বিরাজ করত। বাদশাহর এক পুত্র ছিলেন যার নাম যুবরাজ রায়হান। তিনি দেখতে ছিলেন অত্যন্ত সুদর্শন। যুবরাজ রায়হান অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন এবং দরিদ্রদের প্রতি খেয়াল রাখতেন। জনগণ তার জন্য দোয়া করত, কিন্তু এর পাশাপাশি তিনি খুব জেদিও ছিলেন। বাদশাহের উজিরেরও একটি পুত্র ছিল, যার নাম উজির পুত্র তারিক। উজির পুত্র তারিক এবং যুবরাজ রায়হান একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। যুবরাজের জন্য বড় বড় রাজ্যের রাজকুমারীদের বিয়ের প্রস্তাব আসত, কিন্তু তার কোনো রাজকুমারীকে পছন্দ হতো না এবং তিনি বিবাহে অসম্মতি জানাতেন। একদিন বাদশাহর দরবার বসেছিল। দূর দূরান্তের বণিকেরা তাদের পণ্য সম্ভার নিয়ে সেখানে উপস্থিত হয়েছিল, যেন বাদশাহ তাদের কাছ থেকে কিছু সওদা করতে পারেন। বাদশাহ যখন সমস্ত বণিকের পণ্য পর্যবেক্ষণ করলেন এবং যা কেনার ছিল তা ক্রয় করে নিলেন, তখন অবশেষে একজন বৃদ্ধ বণিক এগিয়ে এলেন। তিনি যে জিনিসপত্র এনেছিলেন তা দেখালেন। বৃদ্ধ বণিকের কাছে একটি ফ্রেমও ছিল। যুবরাজ বণিককে জিজ্ঞেস করলেন, এটি কি? তখন বণিক চিন্তিত হয়ে ফ্রেমটি লুকানোর চেষ্টা করলেন, যেন তা কোনো বিশেষ পণ্য নয়। কিন্তু যুবরাজ বললেন, আহা, সেটি দেখান। বণিক কাঁপতে কাঁপতে সেই ফ্রেমটি তাকে দিয়ে দিলেন। তাতে একটি মেয়ের ছবি আঁকা ছিল, যা দেখে যুবরাজ মুগ্ধ হয়ে গেলেন, কারণ সেই মেয়েটি ছিল অত্যন্ত রূপবতী। যুবরাজ জিজ্ঞেস করলেন, এই মেয়েটি কে? তখন বণিক বললেন, এটি চন্দ্রদ্বীপ রাজ্যের রাজকুমারী জয়নব। বড় বড় রাজ্যের যুবরাজেরা তাকে বিয়ের প্রস্তাব পাঠাতে থাকেন, কিন্তু তার কাউকে পছন্দ হয় না এবং রাজকুমারী পুরুষদের খুব ঘৃণা করেন। যুবরাজ সেই ছবিটি বৃদ্ধ বণিকের কাছ থেকে কিনে নিলেন এবং উপস্থিত হয়ে তার মা রাজমাতা আয়েশাকে দেখালেন। তখন রাজমাতারও সেই মেয়েটিকে পছন্দ হয়ে গেল। যুবরাজ রায়হান অনেক রাজকুমারীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তার কাউকে পছন্দ হতো না। একদিন যুবরাজ রায়হান তার মাকে বলতে লাগলেন, বাবাজান, যদি আমি বিয়ে করি তবে এই মেয়েটাকেই করব, অন্যথায় আমি আর কখনো বিবাহ করব না। রাজমাতা আয়েশা বাদশাকে সব কথা জানালেন যে যুবরাজ কি চান। ফলস্বরূপ বাদশাহ যুবরাজ রায়হানের বিয়ের প্রস্তাবের জন্য চন্দ্রদ্বীপ রাজ্যের বাদশাহের কাছে চিঠি প্রেরণ করলেন। কিন্তু সেই চিঠি কয়েকদিন পর অসফলভাবে ফিরে আসলো। এ কথা শুনে যুবরাজ বললেন, কেন আমি সেই রাজকুমারীর রাজ্যে যাব না এবং তাকে বিবাহে রাজি করাবো না? যুবরাজ রায়হান খুব জেদ করতে লাগলেন। শেষ পর্যন্ত বাদশাহ মেনে নিলেন। যুবরাজ বণিকের ছদ্মবেশ ধারণ করে তার বন্ধু অর্থাৎ উজিরের পুত্র তারিককে সাথে নিয়ে চন্দ্রদ্বীপ রাজ্যের দিকে রওনা হলেন এবং অবশেষে সেই রাজ্যে পৌঁছে গেলেন। তারা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বড় বাজার দিয়ে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ যুবরাজের চোখ পড়ল একটি পাখি বিক্রেতার ওপর, যার কাছে খাঁচার মধ্যে নানা ধরনের পাখি এবং মিতু তোতা ছিল। যুবরাজ পাখিদের ভীষণ ভালোবাসতেন। তিনি পাখি কেনার জন্য থেমে গেলেন এবং নেমে পাখি বিক্রেতার কাছে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন একটি কথা বলা মিতু তোতা। যুবরাজ অনেক দামে সেই তোতা পাখিটি কিনে নিলেন। তোতাটি নিজের নাম মিতু তোতা বলেছিল। যুবরাজ তোতাটিকে জিজ্ঞেস করলেন, মিতু তোতা মিয়া, তোমাকে কি খাঁচা থেকে বের করে দেব? মিতু তোতা বলতে লাগলো, হ্যাঁ, আমাকে খাঁচা থেকে বের করে দিন এবং নিশ্চিন্ত থাকুন, আমি সারা জীবন আপনার সাথে থাকব। যুবরাজ খাঁচার দরজা খুললেন এবং তোতাটি খাঁচা থেকে বেরিয়ে যুবরাজের কাঁধে এসে বসল এবং বলল, ধন্যবাদ, আপনি আমাকে বিশ্বাস করে কিনে নিলেন। তারপর শীঘ্রই তারা এক যাত্রী নিবাসে পৌঁছে গেলেন। কিন্তু যাত্রী নিবাসে পৌঁছানোর আগে তারা এক বাড়ির বণিকের সাথে কথা বলে রাজকুমারীর প্রাসাদের কাছে একটি প্রাসাদ কিনে নিয়েছিলেন। যুবরাজ এবং উজিরের পুত্র তারিক দুজনেই বেশ ক্লান্ত ছিলেন, তাই তারা দুজনেই গিয়ে বিছানায় শুয়ে পড়লেন। কিন্তু যুবরাজ রায়হান অদ্ভুত অস্থিরতায় ভুগছিলেন। মিতু তোতাও তাদের কাছেই চুপচাপ বসেছিল। তোতাটি যুবরাজকে চুপচাপ এবং মনমরা দেখে বলল, যদি কিছু মনে না করেন তাহলে একটি কথা জিজ্ঞাসা করব।
আপনাকে খুব অধৈর্য মনে হচ্ছে। কি ব্যাপার আমাকে বলুন, আমি যতটুকু পারব সাহায্য করার চেষ্টা করব। মিতু তোতা এই সমস্ত কথা চিন্তিত স্বরে বলল। যুবরাজ রায়হান প্রথমে কিছুক্ষণ চিন্তায় ডুবে রইলেন। তারপর বলে উঠলেন, আমি একটি কথা ভাবছি, তবে এর সাথে এটাও মনে হচ্ছে যে তোমাকে বলবো কি না বলবো। কিন্তু না বলেও তোমার মন ভাঙতে চাই না। আসলে আমি সোনারগাঁও রাজ্যের যুবরাজ রায়হান, আর আমার বন্ধু ও সহচর প্রধান উজিরের পুত্র তারিক। আমি একজন বণিকের কাছে এখানকার রাজকুমারী জয়নবের ছবি দেখেছিলাম, তখনই তাকে মন দিয়ে বসেছি। আমার বাবাজান রাজকুমারী জয়নবের জন্য প্রস্তাব পাঠিয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করা হয়েছিল, কারণ রাজকুমারী পুরুষদের দারুণ ঘৃণা করেন। কিন্তু আমি তারিককে সাথে নিয়ে এখানে চলে এসেছি, তবে কিছু বুঝতে পারছি না। আপাতত তো গন্ধরাজ প্রাসাদ, যেখানে রাজকুমারী জয়নব থাকেন, তার সম্মুখেই একটি প্রাসাদ নিয়েছি। অন্তত এই প্রাসাদটি থেকে রাজকুমারী জয়নব যেখানে থাকেন সেই প্রাসাদটি দেখতে থাকব। যুবরাজ তোতাটিকে সব কথা বিস্তারিত বললেন। তোতাটি বলল, আমি আপনার কষ্ট বুঝতে পারছি যুবরাজ। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি চেষ্টা করতে পারি। আমি আপনাকে বিশ্বাস দিচ্ছি যে আমি শীঘ্রই রাজকুমারী জয়নবকে রাজি করিয়ে নেব। যুবরাজ বললেন, যদি এমনটা হয় তাহলে আমি সারা জীবন তোমার এই উপকার ভুলব না। এরপর মিতু তোতা উড়ে বাইরে বেরিয়ে গেল এবং যুবরাজ নিজের অজান্তেই হেসে ফেললেন। যুবরাজ রায়হানের মনে অবর্ণনীয় এক বিশ্বাস জন্মিয়েছিল যে মিতু তোতা অবশ্যই রাজকুমারীকে রাজি করিয়ে নেবে। ওদিকে রাজকুমারী জয়নব আজ সকালে যখন হাঁটতে গন্ধরাজ প্রাসাদের কাছের বাগানে বের হলেন, তখন তাকে খুব খুশি দেখাচ্ছিল। তিনি বাগানের সুন্দর দৃশ্য দেখছিলেন। এমন সময় হঠাৎ তার কানে একটি শব্দ আসল, শুভ সকাল রাজকুমারী সাহিবা। কণ্ঠটি পুরুষালী শোনাল, কিন্তু তার সুর ছিল খুব মিষ্টি ও মনোহর। রাজকুমারীর কানে যেমনই কথাগুলো পড়ল, তিনি ভীষণভাবে চমকে উঠলেন, এবং তারপর যখনই তার মনে পড়ল যে কণ্ঠস্বরটি পুরুষালী ছিল, ক্রোধে তার সাদা মুখমণ্ডল খুব লাল হয়ে গেল। চোখ থেকে যেন আগুনের শিখা বের হতে লাগল। কে তুমি, আর আমাদের প্রাসাদে আসার সাহস তোমার কিভাবে হলো? রাজকুমারী খুব রাগে ধমক দিয়ে বললেন। কণ্ঠস্বরকারীকে দেখা যাচ্ছিল না, কিন্তু যেদিক থেকে আওয়াজ আসছিল সেই দিকের গাছগাছালি ছিল অত্যন্ত ঘন। তাই তিনি ভাবলেন যে লোকটি নিশ্চয়ই এই গাছগুলোর পিছনে লুকিয়ে আছে। অনুমতি ছাড়া প্রাসাদে আসার জন্য ক্ষমা চাইছি, তবে আমাদেরকে আপনার প্রাসাদে আসতে কে থামাতে পারে? সেই মনোহর কণ্ঠস্বর আবারও শোনা গেল, এবং রাজকুমারী তার সাহস ও ধৃষ্টতা দেখে অবাক হয়ে গেলেন। তুমি কে? সামনে আসুন, নয়তো আমি পরিচারিকা ডাকছি। জানেন না আমাদের প্রাসাদের কাছে আসা পুরুষদের হত্যা করা হয়? রাজকুমারীর রাগ এখন চরম পৌঁছেছিল। তোতাটি বলল, আপনাকে দেখার পর কার আর নিজের জীবন ভালো লাগে? রাজকুমারীর রাগে খারাপ অবস্থা হয়ে গেল। তিনি বুঝতে পারছিলেন না যে এই উদ্ধত কে এবং কিভাবে সে প্রহরীদের চোখ এড়িয়ে ভেতরে ঢুকতে সফল হল। তিনি পরিচারিকা ডাকার জন্য হাত তুলেছিলেন। হঠাৎ গাছগাছালিতে ফড়ফড়ানির শব্দ শোনা গেল, এবং পরের মুহূর্তে একটি সুন্দর তোতা উড়ে এসে রাজকুমারীর সামনে একটি গাছে বসল। রাজকুমারী খুব অবাক হলেন। তোতাটি বলল, আমি হাজির হয়েছি রাজকুমারী সাহিবা, এবং রাজকুমারী বিস্ময়ে লাফিয়ে উঠলেন। এখন তিনি জানতে পারলেন যে এ পর্যন্ত তার সাথে কথা বলার ব্যক্তিটি তোতাটিই ছিল। এত সুন্দর তোতাকে এমন স্পষ্ট কণ্ঠে কথা বলতে দেখে তিনি খুশি হলেন। রাজকুমারী খুব অবাক হয়ে বললেন, এই তুমি ছিলে মিতু তোতা? অসাধারণ, তুমি খুব সুন্দর কথা বলো। কে তোমাকে এই কথাগুলো শিখিয়েছে? মিতু তোতা জবাব দিল, আমার নাম মিতু তোতা নয়, বরং মিতু তোতা, আর মানুষের মতো কথা বলা আমি ছেলেবেলা থেকেই শিখেছি। রাজকুমারী জয়নব হাসতে লাগলেন এবং বললেন, তোমার নামও তোমার মতোই অত্যন্ত সুন্দর। তুমি কি আমাদের কাছে থাকবেন? তোতাটি বলল, না রাজকুমারী, আমার মালিক একজন বণিকের পুত্র। রাজকুমারী বললেন, সে বণিকের পুত্র কে? তার নাম কি? আমরা বাদশাহ শিহাবুদ্দিনকে বলে তোমাকে তার কাছ থেকে আমাদের জন্য চেয়ে নেব। তোতাটি বলল, না রাজকুমারী সাহিবা,
আমি আমার মালিককে ভীষণ ভালোবাসি। সে অত্যন্ত সুদর্শন, আপনার মতোই সুদর্শন। অবশ্য যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার কাছে মাঝে মাঝে আসব। রাজকুমারী বললেন, আচ্ছা মিতু তোতা মিয়া, যেমন আপনার খুশি, তবে প্রতিশ্রুতি দিন যে আমার কাছে অবশ্যই আসতে থাকবেন। তোতাটি বলল, আমি প্রতিশ্রুতি দিতে পারি না, কারণ আমার মালিক যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। রাজকুমারী বললেন, কেন, তার কি আপত্তি থাকতে পারে? তোতাটি বলতে লাগল, রাজকুমারী সাহিবা, সে নারীদের অত্যন্ত ঘৃণা করেন, এত ঘৃণা করেন যে তাদের নামও শুনতে পছন্দ করেন না। আর তারপর আপনিও একজন নারী, তা সে রাজকুমারী হন না কেন? যদি সে জানতে পারে যে আমি একজন নারীর সাথে কথা বলেছি, তাহলে সে আমাকে মেরে ফেলবে। রাজকুমারী অবাক হয়ে বললেন, নারীদের ঘৃণা করেন কেন? তোতাটি তাকে এদিক ওদিকের কথা বলে বুঝিয়ে দিল যে সে কেন নারীদের ঘৃণা করেন। রাজকুমারী বললেন, তার এত সাহস যে সে আমাদের তুলনায় নিজেকে বেশি সুন্দর মনে করেন এবং নারীদের জেদি ও বেঈমান বলেন। আমরা এই কথা সহ্য করতে পারি না। তোতার কাজ হয়ে গিয়েছিল। সে বলল, রাজকুমারী সাহিবা, বণিক আমার জন্য অপেক্ষা করছে, আমি চলছি। এবং তারপর মিতু তোতা উড়াল দিল। রাজকুমারীর মনে তখনও তোতার কথাগুলো ঘুরছিল। তিনি ভাবছিলেন, এমন কোন বণিকের পুত্র হবে যে নিজেকে সবচেয়ে বেশি সুন্দর মনে করেন? সত্যিই কি সে খুব সুদর্শন হবে? তিনি নারীদের তীব্র ঘৃণা করেন। এই ভাবতে ভাবতে তিনি তার কক্ষে ফিরে এলেন। রাজকুমারী তার বিছানায় শুয়ে পড়লেন এবং মিতু তোতা ও তার কথাগুলো নিয়ে ভাবতে লাগলেন। হঠাৎ তার মনে আসলো যে তিনি নিজেও তো পুরুষদের ঘৃণা করেন। এইভাবে সেই বণিকের পুত্র হয়তো অত্যন্ত রূপবান হবে, তাই তো সে নারীদের ঘৃণা করেন। এখন রাজকুমারীর মনে সেই বণিকের পুত্রকে দেখার আকাঙ্ক্ষা জন্মালো। কিন্তু পরের মুহূর্তে রাজকুমারী এই ভাবনাটা ঝেড়ে ফেললেন। এটা তার আদর্শের পরিপন্থী ছিল। তিনি উঠে বসলেন। নিজের ওপর তার রাগ আসছিল যে কেন তিনি একটি তোতার কথায় এসে তার মনোভাব বদলাতে শুরু করেছেন। ফলস্বরূপ তিনি সমস্ত ভাবনা ঝেড়ে ফেলে পরিচারিকাকে স্নানের জন্য ডাকলেন এবং তারপর তিনি পরিচারিকার সাথে স্নানাগারের দিকে চললেন। ওদিকে যুবরাজের বন্ধু উজির পুত্র তারিক ঘোড়ায় সওয়ার হয়ে প্রধান উজিরের বাসভবনের দিকে চললেন। সে পথে উজির কন্যা ফারজানার সাথে দেখা করার ফোন দেওয়ার ছিল, কিন্তু তার কোনো ফোনদেই মাথায় আসছিল না। হঠাৎ তার মনে একটি কৌশল চলে এলো। সে ঘোড়া ঘুরিয়ে সেই প্রাসাদের দিকে ফিরে চলল, যেখানে তারা আজ সকালে যাত্রীনিবাস থেকে স্থানান্তরিত হয়েছিল। এই প্রাসাদের নাম ছিল কমলকুঞ্জ, কারণ এর বাগানে সব জায়গায় নানা রঙের এবং নানা জাতের গোলাপ ফুটেছিল। পথে উজির পুত্র একটি দোকান থেকে একটি সুন্দর নারী পোশাক কিনল এবং তারপর সে কমলকুঞ্জে পৌঁছে গেল। যুবরাজ কোথাও গিয়েছিলেন। উজির পুত্র ভেতরে গিয়ে তার পুরুষালী পোশাকের ওপর নারী পোশাক পরল। তার গোঁফ ও দাড়ি তো সে আগেও রাখত না, তাই নারী পোশাক পরার পর তাকে একজন সুন্দরী নারীর মতো মনে হতে লাগল। সে খুব সুন্দরভাবে ওড়না পরল এবং তারপর কোমরে তলোয়ার বাঁধল। কমলকুঞ্জ থেকে বেরিয়ে এলো এবং তারপর ঘোড়ায় সওয়ার হয়ে একজন সিপাহী নারীর মতো প্রধান উজিরের বাসভবনের দিকে চলল। এই উজির রাজকুমারী জয়নবের পিতার উজির ছিল। যখন সে উজিরের প্রাসাদের কাছে পৌঁছালো, তখন দারোয়ান তাকে থামিয়ে দিল। তারিক বলল, আমাকে রাজকুমারী জয়নব উজির কন্যা ফারজানার কাছে পাঠিয়েছেন, একটি জরুরি বার্তা আছে। তারিক নারীদের মতো কণ্ঠস্বর তৈরি করে বলল এবং দারোয়ানরা তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিল। একজন পরিচারিকা তাকে উজির কন্যা ফারজানার দিকে নিয়ে চলল। সে প্রাসাদের ভেতর দিয়ে শীঘ্রই উজির কন্যার কাছে পৌঁছে গেল। উজির কন্যা ফারজানা সেই সময় তার বাগানে পরিচারিকার সাথে ছিল। পরিচারিকা তাকে সেখানে নিয়ে গেল। উজির কন্যা অচেনা নারীটিকে দেখে উঠে দাঁড়ালো এবং জিজ্ঞেস করল, এটি কে? পরিচারিকা জানালো, একে রাজকুমারী জয়নব আপনার কাছে পাঠিয়েছেন, কোনো জরুরি বার্তা নিয়ে এসেছে। ফারজানা বলল, বলুন কি ব্যাপার? তারিক, যে এই মুহূর্তে নারীর বেশে ছিল, সে বলল, একটি জরুরি বার্তা আছে উজির কন্যা, আর এই বার্তা আমি আপনাকে একান্তে বলবো। উজির কন্যা পরিচারিকাদের ইশারা করল এবং সমস্ত পরিচারিকা চুপচাপ উঠে অন্যদিকে চলে গেল। এখন
বাগানে উজিরের কন্যা ফারজানা এবং তারিক একাকী রয়ে গেল। তারিক উজির কন্যা ফারজানাকে দেখেই তাকে মন দিয়ে বসেছিল। উজিরের কন্যা ফারজানাকে তারিক অত্যন্ত পছন্দ করে। এখন সে ভাবছিল যদি সে পুরুষালী পোশাকে তার সাথে দেখা করত। এদিকে উজির কন্যা ফারজানারও এই নারীটিকে খুব ভালো লাগল। উজির কন্যা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আপনার নাম কি? এর আগে তো আপনাকে কখনো রাজকুমারী জয়নবের কাছে দেখিনি। আপনিই কি নতুন এসেছেন? হ্যাঁ, আমি সত্যিই নতুন এসেছি। অবশ্য উজির কন্যা, আপনি অত্যন্ত রূপবতী। তারিকের মুখ থেকে নিজে অজান্তেই বেরিয়ে এলো। উজিরের কন্যা মুচকি হেসে প্রশ্ন করল, আমি কি রাজকুমারী জয়নবের চেয়ে বেশি সুন্দরী? তারিক তার আরও প্রশংসা করে বলল, রাজকুমারী জয়নব সুন্দরী, কিন্তু এমন সৌন্দর্য কোনো কাজের যা কেউ দেখতে না পারে। আমার মতে আপনি তার চেয়েও বেশি সুন্দরী। এবং উজির কন্যাও ভাবছিল, এই যুবতী কেন তার এত ভালো লাগছে। সে ভাবছিল, যদি এই নারীটি না হয়ে পুরুষ হতো তাহলে খুব সুদর্শন যুবক হতো। কি বার্তা আছে, এখন সে বলল। উজিরের কন্যার হঠাৎ রাজকুমারী জয়নবের বার্তার কথা মনে পড়ল। তারিক এদিক ওদিক তাকিয়ে বলল, আমাদেরকে কেউ দেখছে না তো? ফারজানা বলল, না, এখানে কেউ নেই এবং অনুমতি ছাড়া কেউ আসবে না। তারিক তার আসল কণ্ঠে বলতে লাগল, রাজকুমারী জয়নবের নাম তো আমি শুধু আপনার সাথে দেখা করার জন্য ব্যবহার করেছিলাম, উজির কন্যা সাহিবা। আমি এই ধৃষ্টতার জন্য ক্ষমা চাইছি। আমাকে তো আপনার আকর্ষণ এখানে টেনে এনেছে। এখন আপনার ইচ্ছা, আপনি আমাকে হত্যা করুন বা ছেড়ে দিন। এই কথা শুনে উজির কন্যা বিস্ময়ে লাফিয়ে উঠল, কারণ কণ্ঠস্বর পুরুষালী ছিল। এবং তারপর তারিক খুব দ্রুততার সাথে তার নারীদের পোশাক খুলে ফেলল। এখন সে পুরুষালী পোশাকে একজন সুদর্শন যুবক রূপে ছিল। উজির কন্যা ফারজানা বিস্মিত এবং এক দৃষ্টিতে তাকে দেখছিল। প্রথম দেখাতেই তার এই যুবককে ভীষণ পছন্দ হয়েছিল এবং সে তার বুদ্ধিমত্তা ও সাহসের জন্য মনে মনে প্রশংসা করছিল। ফারজানা বলল, তাড়াতাড়ি নারীদের পোশাক পরে নিন, যদি কেউ দেখে ফেলে তাহলে খুব খারাপ হবে। তারিক খুব দ্রুত পুনরায় নারীদের পোশাক পরে নিল। ফারজানা তাকে কক্ষে নিয়ে এলো এবং বলল, হ্যাঁ, এবার বলুন আপনি কে, আর আপনি এত সাহস কেন দেখালেন? জানেন না, আমার একটি ইশারায় আপনাকে হত্যা করা যেতে পারে। সে রাগ দেখাচ্ছিল, কিন্তু তারিক বুঝতে পারছিল যে উজির কন্যাও তাকে পছন্দ করতে শুরু করেছে। না হলে সে তাকে বিশেষ করে নিজের ঘরে কেন আনত? সেই শাস্তিই দিতে পারত। তারিক বলল, উজির কন্যা সাহিবা, প্রেমে সাহস ছাড়া কাজ চলে না, তাই আমি সাহস করেছি। অর্থাৎ আপনাকে দেখেছি। এখন আপনার ইচ্ছা, আপনি আমাকে হত্যা করুন বা আমার হাত ধরুন। এই কথা শুনে ফারজানা বলল, আমরা আপনার সম্পর্কে কিছুই জানি না যে আপনি কে এবং কোথাকার বাসিন্দা, কোন বংশের সাথে আপনার সম্পর্ক। তারিক বলল, আচ্ছা, তাহলে শুনুন, আমার নাম তারিক। আমি সোনারগাঁও রাজ্যের প্রধান উজিরের একমাত্র পুত্র। আমি এবং আমার বন্ধু যুবরাজ রায়হান এখানে বেড়াতে এসেছি। এরপর তারা অনেকক্ষণ কথা বলতে লাগল। যখন কথা শেষ হলো তখন তারিক বলতে লাগল, আচ্ছা, এবার আমাকে অনুমতি দিন এবং বলুন ভবিষ্যতের দেখা করার কি উপায় হবে। আমি তো আপনাকে ছাড়া দিন-রাত ছটপট করতে থাকব। ফারজানা বলল, আপনি এই পোশাকেই রোজ আসবেন। তারিক বলল, আমি তো রোজ আসব, তবে একবার আপনিও তো এই গরিবের বাড়িতে আসুন। ফারজানা বলল, আমি কিভাবে আসতে পারি? তারিক বলল, আমাদের প্রাসাদ রাজকুমারী জয়নবের প্রাসাদের কাছে। এর নাম কমলকুঞ্জ। আপনি যখন রাজকুমারী জয়নবের কাছে যাবেন তখন আমাদের দিকেও কিছুক্ষণের জন্য চলে আসবেন। অজুহাত দেবেন যে একজন বান্ধবীর সাথে দেখা করতে হবে। তারিকের কথা শুনে ফারজানা হেসে দিল এবং বলল, আচ্ছা, ঠিক আছে। আমি কাল সকালে রাজকুমারী জয়নবের কাছে যাব। তখন পথে আপনার কাছেও হয়ে যাব। ব্যাস, এখন তো আপনি খুশি? তারিক বলল, ধন্যবাদ উজির কন্যা, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। উজির কন্যা উঠে তার হাত ধরে বলল, আপনি আমাকে উজির কন্যা বলবেন না, শুধু ফারজানা বলবেন। তারপর উজির কন্যা তাকে নিজের সাথে নিয়ে প্রাসাদের বাইরে পর্যন্ত ছেড়ে দিল এবং তারিক ঘোড়ায় সওয়ার হয়ে আবার কমলকুঞ্জের দিকে চলল। যুবরাজ শহরের ঘোরাঘুরি সেরে কমলকুঞ্জে ফিরে এসেছিলেন।
সে রাজকুমারী জয়নবের ছবি হাতে নিয়ে প্রাসাদের বাগানে বসেছিল এবং ছবির সাথে কথা বলছিল। তার কথাগুলো থেকে এমন মনে হচ্ছিল যেন তিনি আসল রাজকুমারীর সাথে কথা বলছেন। এতে বোঝা যাচ্ছিল যে তিনি রাজকুমারীর প্রেমে কতটা ডুবে গেছেন। মিতু তোতা এরই মধ্যে ফিরে এসে তার কাছে বসল, কিন্তু যুবরাজ জানতেও পারলেন না এবং তিনি একইভাবে ছবির সাথে কথা বলতে মশগুল রইলেন। মিতু তোতা যুবরাজকে এই অবস্থায় দেখে হেসে দিল এবং তার হাসির আওয়াজ শুনে যুবরাজ চমকে উঠলেন। সে যখন তোতাকে কাছে বসে দেখল, তখন মুচকি হেসে জিজ্ঞেস করতে লাগল, মিতু তোতা মিয়া, কখন এলে? আমরা তো তোমার আসার খবরই পেলাম না। তোতাটি বলল, আপনি রাজকুমারী জয়নবের ছবির সাথে কথা বলতে এত ব্যস্ত ছিলেন যে আপনি জানতেই পারেননি। যুবরাজ বললেন, মিতু তোতা মিয়া, এখন তো এটাই আমাদের একমাত্র ছবি যা দিয়ে আমরা মন ভোলাতে পারি। আসল রাজকুমারী তো হয়তো আমাদের কখনো দেখাও দেবেন না। যুবরাজ তোতাকে বললেন, তুমি রাজকুমারীর সাথে দেখা করতে গিয়েছিলে, তাকে কি তুমি দেখেছ? তোতাটি বলল, হ্যাঁ, রাজকুমারী শুধু দেখা না, বরং তার সাথে কথাও বলেছি। আপনি চিন্তা করবেন না যুবরাজ, সেদিনও শীঘ্রই আসবে যখন আপনি রাজকুমারী জয়নবের সাথে দেখা করবেন এবং তার সাথে কথা বলবেন। মিতু তোতা এই আশ্বাস দিয়ে বলল। যুবরাজ আনন্দে লাফিয়ে উঠলেন এবং তোতাকে বললেন, আচ্ছা, এই বলো, রাজকুমারীকে তোমার পছন্দ হয়েছে কি? তোতাটি বলল, যুবরাজ, আপনার নির্বাচন অনবদ্য। ইতিমধ্যে তারিখ নারীদের পোশাক পরে প্রাসাদে প্রবেশ করল। যুবরাজ তাকে দেখে বললেন, তারিখ, তুমি আর এই পোশাকে? আমি এটা কি দেখছি? তারিখ জানালো যে সে তার পরিকল্পনা অনুযায়ী কাজ করেছে এবং তারপর ফারজানার সাথে দেখা করার সমস্ত ঘটনা যুবরাজকে বলে দিল। যুবরাজ এটা শুনে খুশি হলেন। ওদিকে রাজকুমারী জয়নব বাগান পরিদর্শনে এসেছিলেন। আজ সে বিশেষভাবে তার পরিচারিকাকে আদেশ দিয়েছিল যে সে যেন বাগানের কাছে না আসে এবং সে একাই ঘুরবে। সে মিতু তোতার অপেক্ষায় ছিল। তার তোতার কথাগুলো অত্যন্ত পছন্দ হয়েছিল এবং একটি কথা তার মনে গেঁথে গিয়েছিল যে তোতার মালিক বণিকের পুত্র তার চেয়ে অনেক বেশি সুদর্শন এবং নারীদের তীব্র ঘৃণা করেন। রাজকুমারী জয়নবের জন্য এটা ছিল নতুন এক বিষয়। তোতা এই কথা বলে একটি নতুন সমস্যার সৃষ্টি করেছিল। এটা তার সৌন্দর্যের অপমান ছিল এবং নিজের সৌন্দর্যের অপমান সে কিভাবে সহ্য করতে পারত? এমনটা করা তার জন্য অসম্ভব ছিল। তারপর তার মনে এই বাসনাও জাগল যে সে সেই বণিকের পুত্রকে নিজে দেখবে। সে কি সত্যি এত সুদর্শন? কিন্তু সমস্যা ছিল সে তাকে কিভাবে দেখবে? পুরুষদের না দেখার আইন সে নিজেই তৈরি করেছিল। সে এই আইন কিভাবে ভঙ্গ করবে? আর আইন ভঙ্গ করলেও কি এটা জরুরি যে মিতু তোতা যা কিছু বলেছে তা সত্য? আর তারপর সেই বণিকের পুত্র নারীদের ঘৃণা করে। সে কেন নিজেকে দেখা দেবে যখন সে নিজেই পুরুষদের তীব্র ঘৃণা করে এবং চায় না যে কোনো পুরুষের দৃষ্টি তার ওপর পড়ুক? এখনও সে পরিদর্শনের সাথে সাথে এই দ্বিধায় ডুবেছিল যে মিতু তোতার কণ্ঠস্বর তার কানে পড়ল। আমি মিতু তোতা রাজকুমারীর সকালের সালাম জানাচ্ছি। রাজকুমারী আওয়াজ শুনে চমকে উঠলেন। তার মুখে আনন্দের আভাস ছড়িয়ে পড়ল। আরে মিতু তোতা মিয়া, তুমি এসে গেছো? জানো মিতু তোতা মিয়া, আমি তোমার অপেক্ষায় ছিলাম। তোমার আর তোমার কণ্ঠস্বর আমার খুব ভালো লেগেছে। ইস, তুমি যদি আমার কাছেই থাকতে। রাজকুমারী মুচকি হেসে মিতু তোতাকে এইসব কথা বললেন। মিতু তোতা জবাব দিল, আমারও খুব আনন্দ হয়েছে রাজকুমারী। তবে আমাকে যিনি কিনেছেন সেই ব্যক্তি নারীদের ঘৃণা করেন। যদি সে নারীদের ঘৃণা না করত তাহলে ভালো হতো। রাজকুমারী তোতাকে প্রশ্ন করলেন, সত্যিই কি সেই বণিকের পুত্র খুব সুশোধন? সে কি আমার চেয়েও বেশি সুশোধন? মিতু তোতা বলল, রাজকুমারী সাহিবা, আমি আর কি বলবো, সে অত্যন্ত সুদর্শন। যদি আমার কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই দেখতে পারেন। আপনি বললে আমি তাকে আপনাকে দেখানোর জন্য রাজি করাতে পারি। রাজকুমারী জয়নব বলতে লাগলেন, না, এমনটা হতে পারে না যে আমি তোমার বণিকের পুত্রকে দেখতে পারি। তারপর অনেকক্ষণ চিন্তা করার পর রাজকুমারী জয়নব বলে উঠলেন, আমি দেখতে চাই যার এত প্রশংসা তুমি করছো সে কি সত্যিই এত সুদর্শন?
মিতু তোতা বলতে লাগলো, রাজকুমারী, আমারও ইচ্ছা হয় যে আপনি তাকে দেখুন, তাহলে আমার কথায় আপনার বিশ্বাস আসবে। কিন্তু কি করব, সে নারীদের তীব্র ঘৃণা করে, সে চায় না যে কোনো নারী তাকে দেখুক। তখন রাজকুমারী বললেন, আমি এই রাজ্যের রাজকুমারী, আমি চাইলে তাকে গ্রেফতার করিয়ে আমার প্রাসাদে নিয়ে যেতে পারি। রাজকুমারীর হয়তো রাগ এসে গিয়েছিল। মিতু তোতা বলল, এটা ঠিক আছে রাজকুমারী, কিন্তু এভাবে তাদের ঘৃণা আরও বেড়ে যাবে এবং তাছাড়া এটা নীতির পরিপন্থী। রাজকুমারী বললেন, হ্যাঁ, এই জন্যই তো আমি চুপ করে যাই। এমনটা হতে পারে না যে তুমি তাকে কোনোভাবে রাজি করিয়ে নাও যে সে আমাদের প্রাসাদের সামনে দিয়ে যাবে এবং আমরা তাকে দেখতে পাব। তোতাটি জবাব দিল, আমি চেষ্টা শুরু করছি রাজকুমারী, আশা করি একদিন সে অবশ্যই রাজি হবে। এবং তারপর মিতু তোতা রাজকুমারীকে সোনারগাঁও রাজ্যের গল্প শোনাতে শুরু করল। কথা বলতে বলতে তোতা উড়াল দিল। রাজকুমারী বাগানে হাঁটতে হাঁটতে যখন প্রাসাদে পৌঁছালেন, তখন তাকে খবর দেওয়া হলো যে উজির কন্যা ফারজানা তার সাথে দেখা করতে এসেছেন। উজির কন্যা ফারজানার নাম শুনে সবকিছু ভুলে রাজকুমারী সেদিকে এগিয়ে গেলেন। উজির কন্যা ফারজানা তাকে উঠে অভ্যর্থনা জানালো এবং রাজকুমারীর সামনে বসে তাকে জড়িয়ে ধরল। সে ফারজানার সাথে দেখা করে খুব খুশি হতো, কারণ সে ছিল তার ছোটবেলার বান্ধবী। দু বান্ধবী দেখা হতেই কথা বলা শুরু করল। কথা বলতে বলতে ফারজানা রাজকুমারীকে বলল, হ্যাঁ, আপনাকে একটা সুখবর শোনাই। ফারজানা মুচকি হেসে বলল, যুবরাজ রায়হান আজকাল এই রাজ্যে এসেছেন। রাজকুমারী অত্যন্ত রাগান্বিত কণ্ঠে বললেন, ফারজানা, তোমার কি জানা আছে যে আমাদের সামনে পুরুষের নাম নেওয়া অপরাধ? তাহলে তুমি এমন কথা কেন বলছো? ফারজানা বলল, ক্ষমা চাইছি রাজকুমারী সাহিবা। উজির কন্যা বেশ অভিমানী কণ্ঠে বলল, আমার জানা ছিল না যে আপনি শুধু রাজকুমারী, আমার বান্ধবী নন। আচ্ছা, আমাকে অনুমতি দিন। আর সে উঠে দাঁড়ালো। তার চোখে জল ভরে আসছিল। এটা দেখে রাজকুমারী বললেন, আরে, তুমি রাগ করেছ? আমরা তো এমনিতেই কথা বলছিলাম। বসত। উজির কন্যা বলল, না রাজকন্যা, আপনি ভালো করেছেন, আমাকে আমার যোগ্যতা স্মরণ করিয়ে দিয়েছেন। আপনি রাজকুমারী আর আমি শুধু উজিরের মেয়ে, আপনার আর আমার বন্ধুত্ব কিভাবে হতে পারে? উজির কন্যা তখনও রাগ করেছিল। আরে, তুমি তো সত্যিই গম্ভীর হয়ে গেছো। আচ্ছা, আমাদের ক্ষমা করে দাও। হ্যাঁ, আমাদের বলো সেই যুবরাজ রায়হানকে। আচ্ছা, মানো তো? রাজকুমারী হাসতে হাসতে উজির কন্যা ফারজানাকে জড়িয়ে ধরলেন এবং উজির কন্যা নিজের জয়ে মুচকি হাসল। ছেড়ে দিন যুবরাজ রায়হানকে, অন্য কথা বলি, আপনার মন আবার খারাপ হয়ে যাবে। ফারজানা তার রাগ আরও বাড়িয়ে দিল। না ফারজানা, আমাদের বলো তুমি কি বলতে চেয়েছিলে, কে এই যুবরাজ রায়হান? রাজকুমারীও হয়তো জেদে মেতে উঠেছিলেন। ফারজানা বলল, আপনাকে আমি আগেও বলেছিলাম যে সোনারগাঁও রাজ্যের যুবরাজ রায়হান সবচেয়ে সুদর্শন পুরুষ। তার বিয়ের জন্য অনেক সুন্দরী রাজকুমারীর প্রস্তাব এসেছিল, কিন্তু তার কাউকে পছন্দ হয়নি। সে খুব অহংকারী হয়ে গেছে। আজকাল সে গোপনে এখানে ভ্রমণ করতে এসেছে। আমার বিশ্বাস, যদি সে একবার আপনাকে দেখে ফেলে তাহলে তার সমস্ত অহংকার দূর হয়ে যাবে। উজিরের কন্যা এই কথা রাজকুমারী জয়নবকে বলল। তখন রাজকুমারী জয়নব বললেন, কিন্তু উজির কন্যা, এটা কি জরুরি যে যাকে মানুষ সুদর্শন বলে সে আমাদেরও চোখে সুদর্শন হবে? হতে পারে যে তাকে আমাদের পছন্দ নাও হতে পারে। রাজকুমারী ফারজানার কথার জবাব দিলেন। ফারজানা বলল, আমি কখন বলছি যে আপনি তাকে পছন্দ করুন? আমি তো শুধু এটা চাই যে তার অহংকার ভেঙে যাক, যাতে সে এই দাবি করতে না পারে যে শুধু সোনারগাঁও রাজ্যের যুবরাজই সুদর্শন। সেও যেন জানতে পারে যে চন্দ্রদ্বীপ রাজ্যের রাজকুমারী তার চেয়েও অনেক বেশি সুদর্শন। রাজকুমারী গম্ভীরভাবে জবাব দিলেন, তাহলে তোমার মানে হলো আমরা শুধু তাকেই দেখব না, বরং সেও আমাদের দেখবে। এটা কিভাবে সম্ভব? এটা অসম্ভব। ফারজানা বলল, তাহলে আমি কখন বলছি যে আপনি সত্যিই এমনটা করবেন? আমি তো এই ধারণাটি পেশ করেছিলাম। ফারজানা তার রাজকুমারীর দুর্বলতা জানত। একবার তার মনে আবেগ জেগে উঠলে সে না দেখে থাকতে পারবে না, এবং আজ সে প্রাসাদে আসার আগে তার প্রিয় উজির পুত্র তারিকের সাথে দেখা করতে কমলকুঞ্জে গিয়েছিল।
সেখানে যুবরাজের সাথেও তার দেখা হয়েছিল। সে যুবরাজকে দেখে খুব মুগ্ধ হয়েছিল। যুবরাজ তাকে বোন বানিয়ে নিয়েছিলেন এবং উজির কন্যা খুব খুশি হয়েছিল, কারণ তার কোনো ভাই ছিল না, তাই একজন ভাই পেয়ে সে খুব খুশি হয়েছিল। যুবরাজ রায়হানও উজির কন্যাকে বোন বানিয়ে খুব খুশি ছিলেন, কারণ সেও মা বাবার একমাত্র পুত্র ছিল। তার বোনের জন্য খুব আকাঙ্ক্ষা ছিল। এখন উজির কন্যা ফারজানা তার ভাইয়ের জন্য রাজকুমারীর প্রস্তাব নিতে চাইছিল। এতে তার নিজের শর্তও যুক্ত ছিল, কারণ সেও উজির পুত্র তারিককে ভালোবাসতে শুরু করেছিল। ফারজানা তার বান্ধবী জয়নব রাজকুমারীর সাথে কথা বলতে থাকল। অনেকক্ষণ পর সে ফিরে যাওয়ার অনুমতি চাইল এবং ফিরে এলো। যুবরাজ আজ অস্থির ছিলেন। তার মন চাইছিল যে আজ সে রাজকুমারীর সাথে অবশ্যই দেখা করবে, যদিও সে নিজেও জানত যে রাজকুমারীর সাথে দেখা করা অপরাধ। কিন্তু আজ সে ভাবছিল যে যাই কিছু ঘটুক না কেন, সে রাজকুমারীর সাথে অবশ্যই দেখা করবে। হয়তো রাজকুমারী তাকে দেখে তার সাথে দেখা করে তাকে হত্যা করার বদলে তার সাথে বিয়েতে রাজি হয়ে যাবে। দিনের পর দিন যত যেতে লাগল, যুবরাজ রায়হানের ওপর রাজকুমারী জয়নবের সাথে দেখা করার নেশা চেপে বসল। ফলস্বরূপ সে কাউকে কিছু না জানিয়ে চুপসারে ঘোড়া খুলল এবং তারপর কমলকুঞ্জ থেকে বেরিয়ে দ্রুত গন্ধরাজ প্রাসাদের দিকে ঘোড়া ছুটিয়ে দিল। দ্রুততার সাথে সে তলোয়ার বের করল এবং তারপর তা ঘোরাতে ঘোরাতে গন্ধরাজ প্রাসাদের ফটকের দিকে ঘোড়া বাড়াতে লাগল। প্রহরীরা যখন এই অবস্থা দেখল, তখন তারাও তলোয়ার বের করল এবং তারপর প্রহরী ও যুবরাজের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হল। যুবরাজ একা ছিল, কিন্তু সে মশাল চালনায় পারদর্শী ছিল এবং অত্যন্ত সাহসী ছিল, তাই সে অনেক প্রহরীকে আহত করে গন্ধরাজ প্রাসাদের ফটকের কাছে পৌঁছে গেল। প্রায় নিশ্চিত ছিল যে যুবরাজ জোর করে ফটকের ভেতরে প্রবেশ করে ফেলত, কিন্তু প্রহরীরা তাকে তীরধনুক ছুঁড়ে বশীভূত করে ফেলল এবং তারপর প্রহরীর দল এসে গেল। তারা সবাই যুবরাজকে অক্ষম করে বাঁধল। প্রহরীদের দলনেত্রী রেহানা তাকে পাতাল ঘরে বন্ধ করার আদেশ দিল এবং নিজে রাজকুমারীকে খবর দিতে ভেতরে চলে গেল, কারণ এই যুদ্ধের খবর রাজকুমারীর কাছেও পৌঁছে গিয়েছিল। রেহানা গিয়ে রাজকুমারীকে বিস্তারিত জানালো এবং যখন রাজকুমারী জানতে পারলেন যে অচেনা লোকটি তার অনেক প্রহরীকে আহত করেছে, তখন ক্রোধে তার মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল। রাজকুমারী রায় ঘোষণা দিলেন তাকে কাল সকালে হত্যা করা হোক এবং এই ধৃষ্ট ব্যক্তির মস্তক আমাদের সেবায় পেশ করা হোক। সন্ধ্যা পর্যন্ত উজির পুত্র তারিক যুবরাজ রায়হানের অপেক্ষা করতে লাগলেন, কিন্তু যুবরাজ রায়হান নিখোঁজ ছিলেন। উজিরের পুত্র তারিক তাকে সমস্ত শহরে খুঁজতে লাগলেন, কিন্তু সে কোথাও দেখা দিল না। এখন তো উজির পুত্রের দুশ্চিন্তা চরমে পৌঁছে গেল। অবশেষে এই ভেবে ভেবে সে এই সিদ্ধান্তে পৌঁছালো যে যুবরাজ মনের হাতের পুতুল হয়ে নিশ্চয়ই রাজকুমারীকে দেখতে গন্ধরাজ প্রাসাদ গিয়ে থাকবেন এবং সেখানেই গ্রেপ্তার হয়ে থাকবেন। তার চোখে এই কাজ অবশ্যই বোকামি ছিল, কিন্তু সে বুঝত যে যুবরাজ মনের হাতের পুতুল। রাজকুমারী জয়নবের বাবা বাদশাহ শিহাবুদ্দিন এর আগে দুবার যুবরাজকে ক্ষমা করে দিয়েছিলেন, কারণ যুবরাজ আগেও এই কাজ করেছিল এবং রাজকুমারীর জন্য গন্ধরাজ প্রাসাদের দরজায় পৌঁছে গিয়েছিল এবং ধরা পড়েছিল। উজির পুত্র উদ্বিগ্ন কণ্ঠে জবাব দিলেন, যুবরাজের সম্পূর্ণ খবর নিয়ে আসুন। যুবরাজের জীবন চরম বিপদে। আরে সত্যি যুবরাজ এমনটা করে জুলুম করেছে? মিতু তোতা এই কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। হ্যাঁ, মিতু তোতা মিয়া, এখন দেরি করবেন না, তাড়াতাড়ি খবর নিয়ে আসুন। উজির পুত্র বললেন, যদি যুবরাজ জীবিত থাকেন তাহলে তাকে মুক্ত করার কোনো উপায় করা যাক। এই যাচ্ছি, আপনি এখানে আমার জন্য অপেক্ষা করুন, মিতু তোতা বলল এবং ফুর্র করে কমলকুঞ্জ থেকে বেরিয়ে গন্ধরাজ প্রাসাদের দিকে উড়ে চলল। কিছুক্ষণের মধ্যেই মিতু তোতা গন্ধরাজ প্রাসাদের ওপরে পৌঁছে গেল। এবার সে সোজা প্রাসাদের দরজায় গেল, কারণ সেখানে থাকা প্রহরীদের কাছ থেকেই সে সমস্ত পরিস্থিতি জানতে পারবে। ফটকের ভেতরে পৌঁছে সে একটি সুড়ঙ্গ খুঁজে পেতে সফল হল। সুড়ঙ্গের ভেতরে ঢুকে সে লুকিয়ে বসল। অনেকক্ষণ পর্যন্ত সে এই অপেক্ষাতেই রইল যে হয়তো প্রহরীরা নিজেদের মধ্যে এই বিষয়ে কোনো কথা বলবে এবং সে পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে। কিন্তু যখন প্রহরীরা কোনো কথা বলল না, তখন সে বুঝল যে প্রহরীদের নিজেদের মধ্যে কথা বলার আদেশ নেই। না হলে এটা অসম্ভব ছিল যে
যেখানে 2-4 নারী একত্রিত হয় সেখানে নীরবতা থাকবে। হয়তো এই কোলাহল এড়ানোর জন্য রাজকুমারী তাদের অপ্রয়োজনীয় কথা বলতে নিষেধ করে আদেশ দিয়েছিলেন। ফলস্বরূপ সে প্রহরীদের কাছ থেকে পরিস্থিতি জানার জন্য আরেকটি কৌশল ভাবল। সে জানত যে এই নারীরা ভূতদের খুব ভয় পায়। ফলস্বরূপ যদি সে সুড়ঙ্গ থেকে কথা বলে তাহলে নিশ্চিতভাবে নারীরা ভয় পেয়ে যাবে এবং তাকে জিন ভেবে সব সত্যি বলে দেবে। তোতা গম্ভীর আওয়াজ বের করে বলতে লাগল, তোমরা আজ একজন নিরপরাধকে বন্দী করেছ। আমি তোমাদের সকলকে খেয়ে ফেলব। আমি জিনদের বাদশাহ, আমি তোমাদের খেয়ে ফেলব। প্রহরাত নারীরা তার কণ্ঠস্বর শুনে হতবাক হয়ে গেল। তাদের মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল এবং শরীর ভয়ে কাঁপতে লাগল। তাদের মধ্যে একজন সাহস করে জবাব দিল, আমাদের কোনো দোষ নেই, আমরা তাকে বন্দী করিনি। তাকে তো দলনেত্রী রেহানা রাজকুমারীর আদেশে বন্দী করেছে এবং সকালে তাকে হত্যার আদেশ দেওয়া হয়েছে। তোতাটি আগের চেয়েও ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমি তোমাদের খেয়ে ফেলব, তোমরা তাকে অবিলম্বে মুক্তি দাও, সে আমাদের বন্ধু। একজন নারী জবাব দিল, জি জনাব, সে এখানেই ফটকের নিচের পাতালঘরে বন্দী আছে এবং তার চাবি প্রাসাদের কাছে রয়েছে। আমরা তাকে বন্দিদশা থেকে মুক্তি দিতে পারি। তোতাটি এখন চুপ করে গেল, কারণ যা কিছু তার জানার ছিল তা সে জেনে গিয়েছিল। অনেকক্ষণ পর্যন্ত তোতাটি চুপচাপ বসে রইল। নিচে প্রহরীদের কোলাহল শুনতে থাকল, যারা একে অপরকে জিনের সম্পর্কে বলছিল। এখন ফটকে বিশেষ অন্ধকার হয়ে গিয়েছিল, তাই সে চুপিসারে সুড়ঙ্গ থেকে বাইরে বের হল এবং তারপর ফটক থেকে বেরিয়ে দ্রুত চলে গেল। সে যত দ্রুত সম্ভব উজিরের কাছে পৌঁছাতে চাইছিল। শীঘ্রই সে কমলকুঞ্জে পৌঁছে গেল। উজির পুত্র তখনও বাগানে পায়চারি করছিল। তার মুখ থেকে চরম দুশ্চিন্তা ঝরে পড়ছিল। যেমনই সে তোতার ফরফরানির আওয়াজ শুনল, সে চমকে উঠল এবং আশাবাদী দৃষ্টিতে তোতাকে দেখতে লাগল। তোতা কাছের একটি গাছে বসল। যুবরাজ এখনও জীবিত। উজির পুত্র এবং ফটকের নিচের পাতাল ঘরে বন্দী আছেন। তাকে সকালে হত্যা করা হবে। পাতাল ঘরের চাবি দলনেত্রী রেহানার কাছে আছে। তোতা সমস্ত বিস্তারিত জানাল। উজির পুত্র যুবরাজের জীবিত হওয়ার খবর শুনে খুব খুশি হল, কিন্তু এখন সে ভাবছিল যে যুবরাজকে কিভাবে মুক্তি দেওয়া যায়। সবার আগে দলনেত্রী রেহানার কাছ থেকে চাবিগুলো জোগাড় করার সমস্যা ছিল। তার মনে ছিল যে সে সেই প্রহরী হবে যে এর আগে যুবরাজ ও উজির পুত্রকে গন্ধরাজ প্রাসাদের কাছ থেকে ফিরিয়ে দিয়েছিল। তোতা যখন উজির পুত্রকে চিন্তায় মগ্ন দেখল, তখন বলে উঠল, কি ভাবছ উজির পুত্র? আমি ভাবছি যে এখন যুবরাজের মুক্তির কি উপায় হওয়া উচিত। উজির পুত্র জবাব দিল, উপায় আছে। তুমি ঘোড়ায় বসো এবং গন্ধরাজ প্রাসাদের দিকে চলে যাও। দলনেত্রী রেহানা অবশ্যই তোমার পথ আটকাবে। তুমি তার ওপর এই বিষাক্ত জল ছুঁড়ে তাকে অজ্ঞান করে তার কাছ থেকে চাবি কেড়ে নিও। এরপর তুমি নিশ্চয়ই ফিরে আসবে। আমি চাবি আমার থাবায় চেপে পাতাল ঘরের তালা খুলে দেব এবং এইভাবে যুবরাজ স্বাধীন হয়ে যাবে। মিতু তোতা এই প্রস্তাব পেশ করলে উজির পুত্র তারিক বলল, না মিতু তোতা মিয়া, এখানে এভাবে কাজ হবে না। প্রাসাদে এভাবে ঢুকেই সমস্ত কাজ খারাপ হয়ে যাবে। আমার মনে একটা কৌশল আছে। তুমি এমনটা করো যে দলনেত্রী রেহানাকে পুনঃভাবে একপাশে অন্ধকারে নিয়ে এসো। তার উচ্চতা আমার মতোই। আমি তাকে অজ্ঞান করে তার কাছ থেকে চাবিও নিয়ে নেব এবং তারপর তার পোশাক পরিবর্তন করে অবিলম্বে ফটকে চলে যাব। আর এইভাবে রাজকুমারীর নাম নিয়ে আমি যুবরাজকে মুক্ত করব। উজির পুত্র মিতু তোতাকে এই কথা বলল এবং মিতু তোতা উজির পুত্রের বুদ্ধিমত্তার অনুরাগী হয়ে গেল। ফলস্বরূপ যখন উজির পুত্র ঘোড়ায় শোয়ার হয়ে গন্ধরাজ প্রাসাদের দিকে চলল, তখন মিতু তোতা তার উপর দিয়ে উড়ছিল। গন্ধরাজ প্রাসাদের কাছে পৌঁছে উজির পুত্র এক অন্ধকার কোণে দাঁড়িয়ে গেল এবং তোতাকে বলল, এবার তুমি যাও এবং কোনো কৌশল করে দলনেত্রীকে এখানে নিয়ে এসো। খেয়াল রেখো তার যেন সন্দেহ না হয়। এখন এটা তোমার বুদ্ধিমত্তা এবং চতুরতার পরীক্ষা। তোতাটি বলল, চিন্তা করবেন না। মিতু তোতা নিজের কর্তব্য বোঝে। যুবরাজের জন্য তো আমি নিজের প্রাণও উৎসর্গ করতে পারি। এটা তো সামান্য ব্যাপার। মিতু তোতা জবাব দিল,
এবং ফুর করে উঠতে লাগল। সে গন্ধরাজ প্রাসাদের চারপাশে চক্কর কাটছিল। তার ওড়ার গতি খুব ধীর ছিল, তাই তার পায়ের আওয়াজও শোনা যাচ্ছিল না। সে দলনেত্রীকে খুঁজতে চাইছিল। অবশেষে তাকে এক জায়গায় এক নারী অন্য নারীকে দলনেত্রী রেহানা নামে ডাকতে শোনা গেল, এবং সে সেই নারীকে ভালোভাবে চিনতে পারল, যাকে দলনেত্রী নামে ডাকা হয়েছিল। তোতা দেখল যে এদিক ওদিক প্রহরীরা বেশ দূরত্বে ছিল, এবং তারপর এই জায়গাটা উজিরপুত্রের জায়গাটার চেয়েও কাছাকাছি ছিল। ফলস্বরূপ সে তার কৌশল অনুযায়ী কাজ শুরু করল। পরের মুহূর্তে একটি হালকা ফরফরানি শব্দ করে সে দলনেত্রী রেহানার সামনে গিয়ে পড়ল। তার পড়ার শব্দে দলনেত্রী রেহানার ঘোড়া সামান্য চমকে উঠল, কিন্তু দলনেত্রী ঘোড়াটাকে কাবু করে নিল এবং তারপর ঘোড়া থেকে নেমে তোতাটিকে তুলতে চাইল। কিন্তু তোতাটি তখনই হালকা লাফ দিল এবং তারপর এক পায়ে খোঁড়াতে খোঁড়াতে দ্রুত এগিয়ে যেতে লাগল। দলনেত্রী রেহানার এই সোনালি পাখার তোতাটা অত্যন্ত পছন্দ হয়েছিল, এবং সে জানতে পারছিল যে কোনো কারণে সে উড়তে পারছে না এবং এক পায়ে আহতও আছে, তাই সহজেই ধরা দেবে। ফলস্বরূপ দলনেত্রী রেহানা ঘোড়ার লাগাম ধরল এবং তাকে টানতে টানতে তোতার দিকে দৌড়াতে লাগল। মিতু তোতা বেশ দূরে গিয়ে পড়ে রইল এবং নিথর অবস্থায় পড়ে থাকল। যখন দলনেত্রী রেহানা তার কাছে পৌঁছাল, তখন তোতাটি আবারও উঠে এগিয়ে গেল। দলনেত্রী সবকিছু ভুলে তার পিছনে ঘোড়া টানতে টানতে এগিয়ে গেল। এখন তোতা উজিরপুত্রের কাছে পৌঁছে গিয়েছিল। উজিরপুত্র ঘোড়া থেকে নেমে একপাশে লুকিয়ে দাঁড়িয়েছিল। যেমনই দলনেত্রী রেহানা তার কাছে পৌঁছাল, তখনই উজিরপুত্র এক ঝটকায় তাকে ধরে ফেলল। এবং পরের মুহূর্তে সে দলনেত্রী রেহানাকে বশীভূত করতে সফল হয়েছিল। সে দলনেত্রী রেহানার মুখে খুব শক্তভাবে হাত চেপে ধরেছিল, যাতে তার আওয়াজ না বের হয়। উজিরপুত্র রেহানাকে অজ্ঞান করতে সফল হয়েছিল। সে দ্রুততার সাথে তার কোমরের সাথে বাঁধা চাবিগুলো এবং তারপর তার পোশাক খুলে ফেলল। দলনেত্রী রেহানার একটি বিশেষ পোশাক ছিল, যা সে সাধারণ পোশাকের ওপরে পরেছিল, অর্থাৎ নিচে তার নিজের পোশাক ছিল এবং ওপরে সামরিক পোশাক। সে পোশাকটি পরল এবং দলনেত্রী রেহানার ঘোড়ায় বসল, যাকে তোতাটি ধরে রেখেছিল, এবং ফটকের দিকে এগিয়ে গেল। তার নিজের ঘোড়া সেখানেই বাঁধা ছিল। দ্রুততার সাথে সে ঘোড়া ছুটিয়ে ফটকে পৌঁছে গেল। নিজের দলনেত্রীকে হঠাৎ সেখানে দেখে সেখানে দাঁড়িয়ে থাকা নারী প্রহরীরা সতর্ক হয়ে উঠল, এবং একজন প্রহরী জিনের ঘটনাটা শোনাল, এবং উজিরপুত্র বুঝতে পারল যে এটা মিতু তোতার কারসাজি। উজিরপুত্র, যে দলনেত্রী রেহানা সেজেছিল, সে মেয়ের কণ্ঠে বলল, কোনো সমস্যা নেই, এখন আমাদের জিন কিছু বলবে না। জিন হয়তো রাজকুমারীকে বলেছে, এবং রাজকুমারী আমাকে এই অচেনা ব্যক্তিকে মুক্তি দেওয়ার আদেশ দিয়েছেন। এই চাবিগুলো ধরো এবং অচেনা ব্যক্তিকে পাতাল ঘর থেকে বের করে নিয়ে এসো। প্রহরীরা দলনেত্রীর আদেশ পালন করে তার কাছ থেকে চাবি নিল, এবং তারপর কিছুক্ষণ পর তারা যুবরাজকে সাথে নিয়ে ফিরে এলো। উজিরপুত্র চাবিগুলো নিতে নিতে বলল, এই অচেনা ব্যক্তি, আমার সাথে ঘোড়ায় বসুন। এবং যুবরাজ উজিরপুত্রের সাথে ঘোড়ায় বসল, এবং উজিরপুত্র সেই জায়গায় এসে পৌঁছাল যেখানে তার নিজের ঘোড়াটি ছিল, এবং আসল দলনেত্রী রেহানা তখনও অজ্ঞান হয়ে পড়েছিল। উজিরপুত্র আসল কণ্ঠে বলল, এবং যুবরাজ সাহেব। এবং যুবরাজ বিস্ময়ে লাফিয়ে উঠল, তাহলে এই তুমি, তারিক? যুবরাজ বিস্ময়ে জিজ্ঞেস করল, হ্যাঁ যুবরাজ সাহেব, উজিরপুত্র বলল, এবং তারপর দুজনেই ঘোড়া থেকে নেমে এলো। মুক্তি মোবারক হোক জনাব। এমন সময় মিতু তোতার আওয়াজ শোনা গেল, যে সেখানে বসে পাহারা দিচ্ছিল, যাতে তাকে কেউ দেখে না ফেলে। আরে মিতু তোতা মিয়া, তুমিও এখানেই উপস্থিত? যুবরাজ আরও বেশি অবাক হল। জি হ্যাঁ জনাব, এটা মিতু তোতার কারসাজি যে আপনার মুক্তি মিলেছে। উজিরপুত্র যুবরাজকে সংক্ষিপ্ত কথায় সমস্ত কথা জানাতে জানাতে বলল, এবং যুবরাজ তোতার ধন্যবাদ জ্ঞাপন করতে লাগল। ইতোমধ্যে উজিরপুত্র পোশাক খুলে অজ্ঞান দলনেত্রীকে পরিয়ে দিল, এবং তারপর তার ঘোড়া সেখানেই বেঁধে যুবরাজকে নিজের পিছনে বসিয়ে কমল কুঞ্জের দিকে চলল। সকালে রাজকুমারী জয়নব প্রতিদিনের মতো হাঁটতে বাগানের দিকে যেতে লাগলেন। তখন তাকে দলনেত্রী রেহানার আগমনের খবর দেওয়া হলো, এবং রাজকুমারীর মনে পড়ল যে
কাল তিনি অচেনা ব্যক্তিকে হত্যা করার আদেশ দিয়েছিলেন। হয়তো দলনেত্রী রেহানা তাকে হত্যা করার পর তার মস্তক নিয়ে এসেছেন। রাজকুমারী ভাবতে লাগলেন যে না জানি সেই অচেনা লোকটি কে ছিল এবং কেন সে এত সাহস দেখিয়েছিল। গতকাল রাগের বশে তিনি সিদ্ধান্ত তো নিয়েছিলেন, কিন্তু আজ তার আফসোস হচ্ছিল যখন থেকে মিতু তোতা তাকে যুবরাজের সম্পর্কে জানিয়েছিল। ফলস্বরূপ যখন দলনেত্রী রেহানা হাজির হল, তখন রাজকুমারী এটা দেখে অবাক হয়ে গেলেন যে সে শুধু খালি হাতে ছিল না, বরং তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং শরীর কাঁপছিল। তার সাথেই দুজন প্রহরী নারীও ছিল। কি ব্যাপার রেহানা, তুমি কোন কারণে ভীত এবং সেই অচেনা লোকটার কি হয়েছে যাকে হত্যা করার আদেশ আমি দিয়েছিলাম? রাজকুমারী জয়নব বিস্ময়ে প্রশ্ন করলেন। দলনেত্রী অর্থাৎ রেহানা বলল, যদি আপনি প্রাণ দান করেন তো আর্য পেশ করব। রাজকুমারী বললেন, বলো কি হয়েছে? রেহানা বলল, সেই লোকটি পাতাল ঘর থেকে গায়েব। এ তুমি কি বলছো যে সে গায়েব? রাজকুমারীর হঠাৎ রাগ এসে গেল। রাজকুমারী সাহিবা, এতে আমাদের কোনো দোষ নেই। এবং তারপর দলনেত্রী রেহানা সেই জিনের ঘটনা এবং তারপর তার অজ্ঞান হওয়ার সমস্ত ঘটনা বিস্তারিত শোনাল। এর মানে কোনো গভীর ষড়যন্ত্র হয়েছে, না হলে এই জিনের ঘটনা বৃথা। রাজকুমারী দলনেত্রীকে চলে যাওয়ার আদেশ দিলেন এবং রাজকুমারী আবারও বাগানের দিকে এগিয়ে গেলেন। কিন্তু সে ভাবছিল যে এই সব ঘটনা কি এবং সেই অচেনা লোকটি কে ছিল যে এইভাবে তার পাতাল ঘর থেকে পালিয়ে গেল। সে এই চিন্তায় ডুবেছিল যে হঠাৎ মিতু তোতার কণ্ঠস্বর শোনা গেল, শুভ সকাল রাজকুমারী। রাজকুমারী চমকে মাথা তুললেন তো সামনের গাছের ওপর তোতাকে দেখতে পেলেন। সে মনোযোগ দিয়ে দেখল, সত্যিই তার ওপর সোনালি পাখা ছিল। কি ব্যাপার রাজকুমারী, আপনি আজ আমাকে মনোযোগ দিয়ে দেখছেন এবং কিছুটা চিন্তিতও মনে হচ্ছেন। মিতু তোতা বলল। তখন রাজকুমারী বললেন, মিতু তোতা মিয়া, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। রাজকুমারী বললেন এবং তারপর সংক্ষিপ্ত কথায় অচেনা ব্যক্তির আগমন, তার বন্দিত্ব এবং মুক্তির গল্প শোনানোর পর সে বলল, সবচেয়ে জটিল বিষয় হল যে এই সমস্ত ঘটনায় একটি তোতা জড়িত ছিল, যার পাখা সোনালি ছিল এবং তোমার পাখাগুলোও সোনালি। সত্যি অদ্ভুত কথা এবং আপনার সন্দেহও যথার্থ। তবে আমার তো এই ঘটনার কোনো জ্ঞান নেই। অবশ্য একটা কথা হতে পারে যে সেই তোতাটা হয়তো আমার ছোট ভাই, তার পাখাগুলোও সোনালি। তবে পার্থক্য হল সে মানুষের কণ্ঠে কথা বলতে পারে না। অবশ্য সে খুব দুষ্টু, মিতু তোতা গল্প তৈরি করে বলল। হতে পারে সে ওটাই। রাজকুমারী বললেন, আমি খোঁজ নিয়ে দেখব কি হয়েছিল। মিতু তোতা বলল। রাজকুমারী খুশি হয়ে বললেন, হ্যাঁ মিতু তোতা মিয়া, একটু খোঁজ নিয়ে দেখো আর বলো তোমার বণিকের পুত্রের কি খবর। সে কি জানতে পারেনি যে তুমি আমার কাছে আসো? তখন তোতা বলল, গতকাল আমি ভয়ে ভয়ে আপনার কথা উল্লেখ করেছিলাম, তো সে একদম অবাক হয়ে গিয়েছিল। আমি তো ভেবেছিলাম আজ আমার রক্ষা নেই। অনেক কষ্টে তার রাগ ঠান্ডা হলো, তো তিনি আমাকে কঠোরভাবে নিষেধ করে দিলেন যে আমি যেন আপনার কাছে না যাই। কিন্তু আমি আপনার রূপ ও সৌন্দর্যের এত প্রশংসা করলাম যে অবশেষে তার মনে আপনাকে দেখার আগ্রহ জন্মালো। নিজের প্রশংসা শুনে রাজকুমারী খুশি হলেন এবং বলতে লাগলেন, এমন কোনো কৌশল হওয়া উচিত যাতে সে আমাদের এবং আমরা তাকে দেখতে পাই। তারপর তোমার কথায় বিশ্বাস আসবে। তোতাটি বলল, আপনি কোনো কৌশল বলুন রাজকুমারী, না হলে আপনাকে দেখা এত বড় অপরাধ যে কল্পনা করে প্রাণ বেরিয়ে যায়। রাজকুমারী বললেন, আজ থেকে 1 সপ্তাহ পর আমরা আমাদের বাবার সাথে দেখা করতে যাব। সেদিন কোনো পুরুষ বাড়ি থেকে বেরোতে পারবে না। এমনটা করা অপরাধ, কিন্তু তুমি বণিকের পুত্রকে বলো যে সে তার বাড়ির জানালায় দাঁড়িয়ে থাকবে। আমরা পালকির পর্দা তুলে তাকে দেখে নেব। তুমি এই জানালার কাছে বসে থেকো। আমরা চিনে যাব যে এটাই বণিকের পুত্র। এইভাবে তোমার মিথ্যার সত্যিটা বেরিয়ে আসবে। তোতাটি বলল, আচ্ছা রাজকুমারী, আমি চেষ্টা করব যাতে বণিকের পুত্র এমনটা করে। আমার ভয় হচ্ছে সে হয়তো তার কথা থেকে সরে না যায়, কারণ সে নারীদের ঘৃণা করে। এই কথা বলে তোতাটি অনুমতি নিয়ে চলে গেল এবং রাজকুমারী প্রাসাদের দিকে ফিরে চললেন। ওদিকে রাজকুমারীর বান্ধবী ফারজানা উজির পুত্র তারিককে জানিয়েছিল যে
রাজকুমারী তার বন্ধু যুবরাজ রায়হানের ছবি দেখার জন্য প্রস্তুত হয়েছে। যুবরাজের নিজের কোনো ছবি ছিল না, তাই সে উজির পুত্রকে সকালের জলখাবারের পর একজন ভালো ছবি আঁকার শিল্পীকে ডাকার জন্য পাঠালো। ইতিমধ্যে তোতাটি উড়তে উড়তে দরবার কক্ষে প্রবেশ করল। তোতার চোখ আনন্দে ঝলমল করছিল। যুবরাজ, এই সুসংবাদ শুনুন। এবং তোতাটি রাজকুমারীকে সমস্ত কথা জানিয়ে দিল যে কিভাবে রাজকুমারী জয়নব আপনাকে দেখার জন্য প্রস্তুত হয়েছেন এবং কিভাবে আপনাকে জানালায় দাঁড়াতে হবে এবং কিভাবে সে আপনাকে এবং আপনি তাকে দেখতে পাবেন। যুবরাজ অবিশ্বাসীর মতো কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি বলছো? তোতাটি বলল, আমি সত্যি বলছি যুবরাজ। অবশ্য এখন আপনি এই বিষয়ে কাউকে বলবেন না। খুব ভালো মিতু তোতা, খুব ভালো। যুবরাজ আনন্দে লাফাতে লাগলেন। পরিকল্পনা অনুযায়ী রাজকুমারী একইভাবে কমলকুঞ্জের সামনে পালকির পর্দা তুলে কমলকুঞ্জের জানালায় দাঁড়িয়ে থাকা যুবরাজ রায়হানকে দেখে নিলেন। সেই মুহূর্ত থেকেই রাজকুমারী জয়নব বিস্মিত হয়ে গেলেন। যুবরাজ সত্যিই সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন। রাজকুমারী এত সুদর্শন পুরুষের কল্পনাও করেননি। তার সমস্ত ধারণা পাল্টে গিয়েছিল। এবং তারপর যখন সে বাদশাহ শিহাবুদ্দিনের সাথে দেখা করতে গেলেন, তখন এত মগ্ন ছিলেন যে বাদশাহ শিহাবুদ্দিনও তাকে এই বিষয়ে টুকেছিলেন। যাই হোক, সে কোনো না কোনোভাবে দেখা করে ফিরে এসেছিলেন, কিন্তু তখনও তার একই অবস্থা ছিল যা এর আগে যুবরাজের ছিল। তার যুবরাজকে অত্যন্ত পছন্দ হয়েছিল, কিন্তু এখন সে ভাবছিল যে সে এক রাজ্যের রাজকুমারী এবং সে তো বণিকের পুত্র। বাদশাহ শিহাবুদ্দিন কিভাবে একজন বণিকের পুত্রের সাথে তার বিয়েতে রাজি হবেন? ফলশ্রুতি এই সমস্ত চিন্তায় সে সারা রাত ঘুমাতে পারলেন না। সকালে সে বাগানে পৌঁছালেন, কিন্তু সেদিন অনেকক্ষণ অপেক্ষা করার পরও মিতু তোতা এলো না। যখন সে বাগান থেকে ফিরে এলেন, তখন তাকে উজির কন্যা অর্থাৎ তার বান্ধবী ফারজানার আগমনের খবর দেওয়া হলো। ফারজানা এসে জানাল, রাজকুমারী, সেই যুবরাজ তার ছবি তৈরি করাচ্ছেন। আশা করি শীঘ্রই তৈরি হয়ে যাবে, তো আমি তাকে নিয়ে আসব। রাজকুমারী বলতে লাগলেন, ফারজানা, তুমি আমাদের খুব কাছের বান্ধবী। আমরা তোমার কাছে কিছু লুকাবো না। আমরা তোমাকে শুধু জানাতে চাই যে আমাদের তোমার যুবরাজ রায়হানের প্রতি কোনো আগ্রহ নেই। আমরা তো বণিকের পুত্রকে আমাদের সবকিছু মনে করে বসেছি। এখন তুমি তোমার উজির বাবাকে বলো যে তিনি আমাদের বাবা বাদশাহকে এই বিয়েতে রাজি করান। ফারজানার চোখ আশ্চর্যে বিস্ফারিত হয়ে গেল এবং বলতে লাগল, বণিকের পুত্র আর বিয়ে? সেই বণিকের পুত্র কে? আপনি তাকে কোথায় দেখেছেন? রাজকুমারী বললেন, আমরা তার নামও জানি না। ফারজানা বলল, মানে আপনি তার নাম জানেন না এবং বিয়েতে রাজি হয়ে গেছেন? তখন রাজকুমারী বলতে লাগলেন, হ্যাঁ, একটি তোতার মাধ্যমে আমরা তাকে জানি। এবং তারপর রাজকুমারী মিতু তোতা এবং বণিকের পুত্রকে দেখা পর্যন্ত সমস্ত ঘটনা বলে দিল এবং সাথে সাথে এটাও জানিয়ে দিল যে সেই বণিকের পুত্র নারীদের তীব্র ঘৃণা করেন। ফারজানা কিছু ভাবতে ভাবতে বলল, সেই তোতার পাখা কি সোনালি এবং ঠোঁট কি হীরার মতো ঝলমল করত? রাজকুমারী বললেন, হ্যাঁ হ্যাঁ, সেই তোতাটি। কিন্তু তুমি তাকে কোথায় দেখেছিলে? ফারজানা অনেক দূর পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছিল এবং তার ওপর হঠাৎ হাসির দমকা লেগে গেল। সে হাসতে হাসতে বেহাল হয়ে গেল। তার হাসি থামছিল না এবং রাজকুমারী বিস্ময়ে তার চেহারার দিকে তাকিয়েছিলেন। তারপর তার রাগ আসতে লাগল। সে ভেবেছিল যে হয়তো উজির কন্যা তার মজা করছে। রাজকুমারী রাগান্বিত কণ্ঠে বললেন, তুমি কি আমাদের ঠাট্টা করছো? এবং রাজকুমারীর রাগ আসতে দেখে উজির কন্যা হাসা বন্ধ করে দিল। না রাজকুমারী, আমার এমন সাহস কি যে আমি আপনার ঠাট্টা করব? আমি তো এই কথাটাই হাসছিলাম যে এই তোতাটা আপনাকে ভুল তথ্য দিয়েছে। যাকে আপনি বণিকের পুত্র বলছেন এবং যে যুবরাজ রায়হানকে আপনি ফিরিয়ে দিয়েছেন, তারা দুজনেই একই ব্যক্তি। সে বণিকের পুত্র নয়, বরং যুবরাজ রায়হান এবং সোনারগাঁও রাজ্যের যুবরাজ। তার প্রস্তাব আগেই এসেছিল, কিন্তু আপনার জেদের কারণে বাদশাহ শিহাবুদ্দিন অস্বীকার করে দিয়েছিলেন। এই বিষয়ে বাদশাহ শিহাবুদ্দিন আমার বাবাজানের সাথেও আলোচনা করেছিলেন এবং তিনি এই প্রস্তাবে অস্বীকার করার জন্য খুব দুঃখিত হয়েছিলেন। উজির কন্যা বিস্তারিত জানাতে জানাতে বলল। এটা শুনে রাজকুমারী অবাক হয়ে গেলেন
এবং বলতে লাগলেন, তুমি কি সত্যি বলছো? হ্যাঁ রাজকুমারী, এই সব কিছুই সঠিক। এই সেই যুবরাজ রায়হান যার আমি ওকালতি করছিলাম। তবে একটা কথা হলো যে মিতু তোতা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান প্রমাণিত হয়েছে, যিনি আপনাকে শুধু এই বিষয়ে প্রস্তুত করেই তোলেনি যে আপনি যুবরাজকে দেখবেন, বরং এই বিষয়েও যে যুবরাজও আপনাকে দেখবেন। রাজকুমারী তাকে জিজ্ঞেস করলেন, যুবরাজ কি নারীদের ঘৃণা করে? সে বলল, না রাজকুমারী, সে তো অত্যন্ত হাসি খুশি, প্রফুল্ল, ভদ্র এবং দয়ালু। এবং আপনার ছবি যুবরাজ রায়হান একজন বণিকের কাছে দেখেছিলেন। তখন থেকেই সে আপনার ওপর মুগ্ধ হয়ে গিয়েছিল। আপনার জন্য তার প্রস্তাবও এসেছিল, কিন্তু আপনি অস্বীকার করে দিয়েছিলেন। এটা শুনে রাজকুমারী লজ্জা পেলেন। আরে হ্যাঁ, আজ পর্যন্ত আমার খেয়ালই হয়নি যে তোমাকে জিজ্ঞেস করি তুমি যুবরাজ রায়হানকে কিভাবে চেনো। এমনকি তুমি এটাও জানো যে সে ছবি তৈরি করাচ্ছে এবং তোতাটি তার কাছে আছে। এরপর রাজকুমারী তার বান্ধবী ফারজানা এবং উজির পুত্র তারিকের ভালোবাসার কথা জানতে পারলেন, এবং এটা শুনে ফারজানা লজ্জা পেলেন। রাজকুমারী বললেন, আচ্ছা, তুমি যুবরাজ রায়হানকে এই বার্তা দিয়ে দাও যে এখন ছবি বানানোর প্রয়োজন নেই। আমরা তো তার ছবি আমাদের মনেই তৈরি করে নিয়েছি। এখন সে তার বাবার মাধ্যমে আমাদের বাবাজানের সাথে বিয়ের কথা বলুক। এবার আর অস্বীকার করা হবে না। তবে একটা শর্ত আছে যে নিজের প্রস্তাবের সাথে সাথে উজির পুত্র তারিকের প্রস্তাব আমাদের প্রিয় বান্ধবী ফারজানার জন্য অবশ্যই আসা উচিত। এবং উজির কন্যা হাসতে হাসতে উঠে দাঁড়াল। খুব ভালো রাজকুমারী সাহিবা, এই বার্তা পাঠিয়ে দেব। এবং তারপর দুই বান্ধবী খুশি হয়ে একে অপরের গলা জড়িয়ে ধরল। ফারজানা চলে গেল এবং রাজকুমারী কোনো চিন্তায় মগ্ন হয়ে গেলেন। এমন সময় মিতু তোতার কণ্ঠস্বর তার কানে পড়ল, রাজকুমারী সাহিবার সেবায় আদাব। এবং রাজকুমারী চমকে তাকে দেখলেন। সে জানালায় বসেছিল। রাজকুমারী মুখ ফুলিয়ে বলতে লাগলেন, আমরা তোমার সাথে কথা বলবো না। প্রথমত, আজ সকালে আসোনি। দ্বিতীয়ত, তুমি আমাদের সাথে দুটো মিথ্যা বলেছ যে যুবরাজ রায়হানকে বণিক বলেছ, এবং সাথে এটাও মিথ্যা বলেছ যে সে নারীদের ঘৃণা করে। রাজকুমারী রীতিমতো অভিমানী ভঙ্গিতে বললেন, এবং মিতু তোতা হেসে দিল। রাজকুমারী সাহিবা, সত্যি আমি আমার এই ধৃষ্টতার জন্য ক্ষমা চাইছি। আমি আপনাকে বলেছিলাম যে যুবরাজ নারীদের ঘৃণা করে। এইভাবে আমি আপনার মনে আগ্রহ এবং কৌতূহল সৃষ্টি করেছিলাম, এবং আমি আমার কৌশলে সফল হয়েছি। আমি ক্ষমা চাইছি রাজকুমারী। তখন রাজকুমারী বললেন, না মিতু তোতা, আমি তোমার কাছে ভীষণ কৃতজ্ঞ। তুমি আমার ধারণাটাই পাল্টে দিয়েছ। রাজকুমারী সাহিবা, একটা সুখবর শোনাতে এসেছিলাম, তাই সকালে হাজির হতে পারিনি। সেটা হলো, আমি যুবরাজ সাহেবকে বলে দিয়েছি যে আপনি তাকে পছন্দ করেন এবং বিয়ে করার জন্য প্রস্তুত। যুবরাজ সাহেব আমার কথা বিশ্বাস করে তখনই আপনার বাবার সাথে দেখা করতে চলে গেলেন, এবং আপনার বাবা যখন জানতে পারলেন যে আপনি বিয়েতে রাজি আছেন, তখন তিনি তখনই সম্মতি দিয়ে দিলেন। এবং আজ রাতে আপনার ও যুবরাজ রায়হানের এবং উজির কন্যা ফারজানার ও উজির পুত্র তারিকের বিয়ে হবে। সমস্ত রাজ্যে ঘোষণা করে দেওয়া হয়েছে। রাজকুমারী অবাক হয়ে বললেন, মানে কি? আমাদের না জিজ্ঞেস করে তুমি কিভাবে বলে দিলে যে আমরা যুবরাজের সাথে বিয়ে করতে রাজি আছি? এবং বাবাজান কিভাবে বিশ্বাস করে নিলেন? তোতাটি বলল, রাজকুমারী সাহিবা, আমি তো আসলে একটি তোতা এবং মানুষের মতো বুদ্ধি রাখি না। তবে যে মুহূর্তে আপনি আমাদের যুবরাজকে দেখেছিলেন, আমি সেই মুহূর্তেই আপনার মুখ দেখে বুঝে গিয়েছিলাম যে আমাদের যুবরাজকে আপনার পছন্দ হয়ে গেছে। বাকি দৃষ্টতা আমি নিজেই করে ফেলেছি। রাজকুমারী তার হাসি থামাতে না পেরে নিজের অজান্তেই হেসে ফেললেন। রাজকুমারী লজ্জা পেয়ে বললেন, তোমার ধৃষ্টতার শাস্তি তোমাকে অবশ্যই দেওয়া হবে। তোতাটি জবাব দিল, আপনার দেওয়া প্রতিটি শাস্তি আমার মঞ্জুর। তোমার শাস্তি হল যে আমরা বিয়ের পর যুবরাজের কাছ থেকে তোমাকে চেয়ে নেব, এবং তারপর শাস্তি স্বরূপ তোমাকে নিজের হাতে লাল লাল লঙ্কা খাওয়াব। রাজকুমারী লজ্জা পেয়ে বললেন, এবং মিতু তোতা হেসে ফেলল। আমার মঞ্জুর রাজকুমারী সাহিবা, কাল আপনি আমার জন্য খাবার তৈরি রাখবেন। এখন আমাকে অনুমতি দিন, আমি এবার বরযাত্রীর সাথে আসব। তোতাটি হেসে বলল এবং ফুর করে উড়ে গেল।
এবং রাজকুমারী মুচকি হেসে বিছানায় শুয়ে পড়লেন। সে ভীষণ খুশি ছিল এবং সেই রাতেই রাজকুমারী জয়নব এবং যুবরাজ রায়হানের বিয়ে সম্পন্ন হল এবং উজির কন্যা ফারজানা ও উজির পুত্র তারিকেরও খুব জাঁকজমকের সাথে বিয়ে হয়ে গেল। যুবরাজ রাজকুমারীকে নিয়ে নিজের প্রাসাদে চলে এলেন এবং সেখানে খুব জাঁকজমকের সাথে তাদের অভ্যর্থনা জানানো হলো। এখন রাজকুমারী জয়নব এবং যুবরাজ রায়হান খুব খুশি ছিলেন এবং রাজকুমারীর দৃষ্টিভঙ্গিও পাল্টে গিয়েছিল। পুরুষদের প্রতি তার যে চিন্তা ছিল সেটাও বদলে গিয়েছিল। যুবরাজ রায়হান সত্যিই তার জন্য একজন সৎ, ভালো এবং বিশ্বস্ত জীবনসঙ্গী প্রমাণিত হয়েছিলেন। এবং তারা সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলেন। তারপর এভাবেই সময় কেটে যেতে লাগল। 1 বছর পর রাজকুমারী জয়নবের কোলে একটি ছোট্ট পুত্র সন্তান আসলো। তাকে দেখে রাজকুমারী জয়নব এবং যুবরাজ রায়হান আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন এবং রাজ্যের মানুষের প্রতি আগের চেয়ে বেশি দয়া ও সহমর্মিতা দেখাতে লাগলেন। এবং মিতু তোতা যেহেতু তাদের বিয়েতে সাহায্য করেছিল, তাই তারা সবাই তাকে ভীষণ ভালোবাসত। মিতু তোতা রাজকুমারী জয়নবকে আগেই বলেছিল যে, আমি তোমার ছেলের নাম নিজে রাখব। তারপর যখন সেই দিন আসল, তখন মিতু তোতা সেই শিশুর নাম যুবরাজ জিশান রাখল এবং এভাবেই সবাই সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল।